দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, আর অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন খান সাইদ হাসান, সাবেক ডিআইজি। আমরা বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলতে চাই যে সার্বিক পরিস্থিতি কি। খান সাইদ হাসান, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে নাগরিক টিভির দর্শক শ্রোতাদেরকেও। দর্শক, আপনারা জানেন এই মুহূর্তে যদি আমরা আলোচনায় আসতে চাই তাহলে সবচেয়ে আলোচিত ইস্যু হচ্ছে পুলিশ কি এই আইন শৃঙ্খলা পরিস্থিতির ভূমিকায় যথেষ্ট ভূমিকা পালন করতে পারছেন? সরকার কি আসলেই তাদের সুনির্দিষ্ট ভূমিকা পালন করতে পারছে? জনগণ কেন এই পরিমাণ সবসময় আতঙ্কের মধ্যে আছে? আজকে আপনি রাস্তায় বের হলেই এক ধরনের আতঙ্ক যে আমরা আসলে সুষ্ঠু এবং ভালো মতো বাড়ি ফিরতে পারবো কিনা। সেই সাথে সাধারণ মানুষের ভিতরে, সবার ভিতরে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে যে আসলেই কি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে সুষ্ঠু এবং সুন্দরভাবে হবে কিনা, সেটা নিয়ে কথা বলতে চাই। আমরা আসলে বলতে চাই যে এই সময়টাতে এই যে মানুষের ভিতরে যে আতঙ্ক, আসলে কি এইখানে পুলিশ কি প্রশ্নবিদ্ধ নাকি সরকার প্রশ্নবিদ্ধ, কোন জায়গাটাতে আপনি কি বলেন? ধন্যবাদ আপনাকে। প্রশ্নবিদ্ধ আসলে আমরা কাউকেই করতে চাই না, কারণ ওনাদের সমস্যাগুলো কি আমরা তো এত ডিটেইল জানি না। তবে আমরা ভুক্তভোগী হিসাবে, আমরা স্টেক হোল্ডার হিসাবে আমাদের যে প্রত্যাশা, বিশেষ করে সামনে 2 মাস আর 1 মাসের মতো সময় আছে, একটা বিশাল কর্মযজ্ঞ, এটা আমাদের রাষ্ট্রের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট, ইলেকশন। তো সেটার জন্য যেরকম পরিস্থিতি পরিবেশ আরো বেটার হওয়ার কথা, যেটা আমরা আশা করেছিলাম, সেটা তো পাচ্ছি না। তো তার জন্য তো ডেফিনেটলি আমাদের মধ্যে একদম হতাশা কাজ করে। অপরাধের কথা যেটা আমরা বলছি, যে রিসেন্টলি যে অপরাধগুলো সাম্প্রতিক সময়ে, আপনি যদি হাদির ঘটনার পর থেকে যদি আপনি দেখেন, বিশেষ গত 15 দিনে যদি আমরা দেখি, তো তাতে করে রাজনৈতিক যে কিলিংগুলো এখন হচ্ছে, মনে হচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এগুলো যে একেবারে শুধু আমাদের অপরাধের ভাষায় যে পার্সোনাল কনফ্লিক্ট বা অন্য কোনো ইন্টারেস্ট নিয়ে হচ্ছে তা না। এই যে যেহেতু আমাদের স্বেচ্ছাসেবক দলের সাবেক সেক্রেটারিকে যেভাবে গুলি করে একদম প্রকাশ্যে এবং একটা বিয়ের মধ্যে যেভাবে হত্যা করা হলো, তো এটা থেকে তো আমাদের আশঙ্কা হচ্ছে যে যেহেতু সামনে যে নির্বাচনটা, এটা তো রাজনৈতিক কর্মযজ্ঞ, তো সেক্ষেত্রে যদি রাজনৈতিক ব্যক্তিবর্গের উপরে আরো কতগুলো ঘটনা ঘটেছে, চট্টগ্রামে ঘটেছে, হ্যাঁ এরকম হয়েছে, তো এ থেকে তো আমাদের মধ্যে একটা শঙ্কা আছেই, শঙ্কা কাজ করছে। তো অন্যান্য সময় যেরকম ভাবে আমরা দেখেছি নির্বাচন, তো আমরা 2008-এর পরবর্তী নির্বাচনগুলো বাদ দেন, 8-এর আগে নির্বাচনের আগে আর তো মাত্র 1 মাস সময় বাকি আছে। আর এই 5ই আগস্টের ঘটনায় তো অনেক অস্ত্র, পুলিশের অনেক অস্ত্রগুলি খোয়া গেছে, সেগুলো রিকভারি না করলে সেগুলো মাঠে থেকে যায়। আর তারপরে আরেকটা, ওই যে আমাদের অস্ত্র ব্যবসায়ীদের যে একটা ট্রেন্ড আছে, পার্শ্ববর্তী দেশ থেকে যে অস্ত্র তারা আমদানি করে ব্যবসায়ী করে করে, সেটা তো আর আমরা এখনো বন্ধ হয় নাই। সমস্ত কিছু মিলেমিশে আমরা যদি একটা জিনিস আপনাকে একটু ধরিয়ে দিই, যে আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে বাহির থেকে প্রচুর অস্ত্র আসতেছে এবং সেগুলো ধরাও পড়ছে, এবং এটা নিয়ে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলছেন যে উনি নিজেও আতঙ্কিত। এই জায়গাটা থেকে আপনি যদি বাহির দেশের অস্ত্রের ব্যাপারটা যদি আরেকটু ক্লিয়ার করতেন। হ্যাঁ, এটা তো আগেও ছিল, বাট এই নির্বাচনের অন্তত আমরা দেখেছি, আমি তো 2008-এর নির্বাচনের পর্যন্ত আমি ছিলাম, আমি একদম আপনার 91 থেকে 2008-এর নির্বাচনে আমি সরাসরি প্রত্যেকটা নির্বাচনে আমি ছিলাম, স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচনে। তো প্রত্যেক ক্ষেত্রে যেভাবে এই ব্যবস্থা নেওয়া হতো, আপনার বর্ডার গার্ড চেক করা, মানে সিল করা, তারপরে ভিতরে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো, তারপরে যাদের লাইসেন্স গান আছে সেগুলোকেও রেখে ওইভাবেই করা, এরকম কর্মতৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। আর তো মাত্র 1 মাস বাকি আছে। তখন সেটা কি সরকারের সদিচ্ছার অভাব, নাকি সরকারের দক্ষতা বা সক্ষমতা বা সামর্থ্যের অভাব, আমি জানি না। তবে আমাদের কথা হলো যে আমরা আমাদের প্রত্যাশিত ফলটা পাচ্ছি না, এবং সেই কারণে আমাদের মধ্যে আশঙ্কা বাড়ছে। আর অপরাধ, সংগঠিত অপরাধের চাইতে কিন্তু অপরাধ ভীতিটা অনেক বেশি ক্ষতি করে মানুষকে। ওই যে আপনি যেটা বললেন যে আমি রাস্তায় বের হলে আমি ঠিক মতো ঘরে ফিরতে পারবো কিনা, হয়তো দেখা যাবে মানে সারা জীবনে আপনার হয়তো পরিবারে কেউ কোনো দুর্ঘটনার বা কোনো শিকার হন না, কিন্তু তারপর আপনার মধ্যে প্রত্যেকের যে একটা আতঙ্ক, এটা ছড়াতে মানে দূর করতে হলে সরকারের আরো আরো সদিচ্ছা এবং আরো লাগবে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন রাজধানীর কয়েকটা পয়েন্ট, এই যে পান্থপত্র নতুন যুক্ত হলো, বাড্ডা সহ নানা জায়গায়, উত্তরা এবং মোহাম্মদপুরের নামটা শোনার সাথে সাথে মানুষের ভিতরে এক ধরনের আতঙ্ক তৈরি হয় যে আসলে সে সন্ধ্যার পরে বাসায় সুন্দর মতো ফিরতে পারবে কিনা। তাহলে এই জায়গাটাতে কি পুলিশের কি কোনো মানে আছে, মানে যে আমি যদি বলি যে পুলিশ কি আসলে অনীহা আছে, বা নাকি ওই যে আমরা যদি বলি যে আমরা দেখলাম যে হবিগঞ্জের যে ঘটনা, যে উনি পুলিশ মহবের শিকার হচ্ছে, এইটার কারণে কি এরকম হচ্ছে?
হ্যাঁ, এটা হতে পারে, এটা এটা অবশ্যই হচ্ছে কারণ হলো যে আপনার গত 15 বছরে যে পুলিশি অ্যাক্টিভিটিস এর কারণে পুলিশ সম্পর্কে যে মানুষের যে পুলিশ সম্পর্কে যে একটা সাংঘাতিক নেতিবাচক ধারণা, এটা তো ওদেরকে শিখি করে ফেলছে নাম্বার 1। মানে আপনি দেখে আপনি রাস্তায় অবশ্যই খেয়াল করে দেখবেন যে আগে যেখানে একজন ট্রাফিক পুলিশের সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে যেত, এখন সার্জেন্ট যদি সিগন্যাল দেয় রিক্সাওয়ালা এসে তার সাথে ঝগড়া করে, রাখেন আপনি, মানে এরকম একটা। এবং যখন ঝগড়া কথা বলে তখন সার্জেন্টটা কিন্তু চুপ হয়ে যায়, বিকজ ওর মনের মধ্যে ওই দুর্বলতাটা যে আসলে আমাদের তো যদি কোনো বিষয় হয় আমি পাবলিকের সাপোর্ট তো আমি পাবো না, এর মধ্যে এই কারণে সমগ্র পুলিশের মধ্যে একটা শেকিনেস আছে। আর তারপরেও একটা জিনিস কি, যে পুলিশ আসলে সবসময় একটা শক্ত নেতৃত্ব চায়, এটা আপনার তার কারণ পুলিশের কাজটাই এমন যে আপনার দুই পক্ষ নিয়ে ডিল করে, তো কারণ দুই পক্ষকে তো আপনি সন্তুষ্ট করতে পারবেন না। যে কোনো এক পক্ষ আপনি ন্যায়সঙ্গতভাবে কাজ করলে একটা পক্ষ সন্তুষ্ট হবে, এক পক্ষ হোস্টাইল হয়ে থাকবে। যে হোস্টাইল হয়ে থাকবে সে যখন আপনার বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা করবে বা বিভিন্ন জায়গায় অভিযোগ করবে, তখন সে চায় যে তার একটা প্রোটেকশন। কিন্তু এই প্রোটেকশন এখন পাচ্ছে বা পাবে বলে পুলিশ মনে করে না, আমি যতটুকু আমার বিভিন্ন জুনিয়র সহকর্মীদের সাথে কথা বলে দেখেছি। বিকজ এই সরকার নিজেই তো একটু দোদুল্যমানতার মধ্যে আছে। তো যার ফলে এরা দেখে কি, যেটা কাজ আরেকটা জিনিস যেটা এটা খুব খারাপ শুনতে শোনা যাবে, বাট বাস্তবতা হলো এই, সকল সরকারি কর্মচারীদের মধ্যে দেখবেন যে কাজ করলে পরে ভুল ভ্রান্তি হলে তার জন্য তাকে জবাবদিহিতার আওতায় আসতে হয়, কোনো কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। বাট যদি কোনো আপনি কাজ না করেন, আপনার মধ্যে একটা ব্লেম হবে যে এটা কোনো কাজের না, এটা কোনো মানে অকর্মণ্য কর্মকর্তা বা কর্মচারী, এর বেশি আপনার কোনো ক্ষতি হবে না। বড়জোর আপনাকে একটা ইম্পর্টেন্ট প্লেস থেকে, অপারেশনাল প্লেস থেকে আপনি একটা লেস অপারেশনাল জায়গা প্লেস আপনাকে হয়তো পোস্টিং দিয়ে দিয়ে, বাট ইউল বি ফিলিং সেফ। তো এটাও একটা কাজ করতে পারে, যেহেতু এখন তারা মনে করতেছে আল্লাহ ইলেকশন হয় কি না হয়, আর ইলেকশন নিয়ে তো আমি একজন ভোটার হিসেবে বা নাগরিক হিসেবে আমার কিন্তু সংশয় আছে। আপনি নিজেও আতঙ্কে আছেন যে আসলে নির্বাচনটা সুষ্ঠু মতো হবে কিনা, এটা নিয়ে আসলে শব্দটা আতঙ্ক না বলি, অনিশ্চয়তার কথা বলি। তা এখন আমাদের তো এখন ওই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের যে আতঙ্কটা, তো মানে আমাদের তো এখন গভর্নমেন্ট মেশিনারিজ যারা ইলেকশন কন্ডাক্ট করবে বা ইলেকশনের সাথে সম্পৃক্ত, তাদের সাথে তো সরাসরি আমাদের নাই, সম্পৃক্ততা নাই। তবে আমরা সার্বিকভাবে যেটা বুঝি, দেখি পত্রপত্রিকা বিভিন্ন মিডিয়া থেকে যেগুলো দেখি, তাতে করে আমার মধ্যে এক ধরনের অনিশ্চয়তা কাজ করে, যেটা আমাদের যে বিএনপির মহাসচিব সাহেব ফখরুল ইসলাম সাহেব, উনিও সেই আশঙ্কাটা কিন্তু প্রকাশ করেছেন। আজকে শুধু না, উনি বেশ কিছুদিন যাবতীয় বলে আসছেন কথাগুলো, যে তার মধ্যে আছে। কারণটা হলো এই যে 2008-এর পূর্ববর্তী 91 থেকে 2008 পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে, 8-এর কথা যদি আমি বাদ দিই, তখন হয়তো লম্বা সময় ছিল আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট, যে 111-এর গভর্নমেন্ট। বাট 91, 96-এর সেপ্টেম্বরের নির্বাচন এবং 2001-এর নির্বাচন, এই তিনটা নির্বাচন নিয়ে কিন্তু খুব একটা বিতর্ক নাই। এবং এই সময় আপনি খেয়াল করে দেখবেন যে 3 মাসের জন্য সরকার এসেছিল, এবং সেই সরকারগুলো কিন্তু খুব অত অভিজ্ঞ সরকার ছিল না। চিফ জাস্টিস সাহেবের নেতৃত্বে কিছু দেশের কিছু গণ্যমান্য ব্যক্তিরা করেছে, যাদের মানে প্রশাসন সম্পর্কে অভিজ্ঞতা খুবই কম ছিল। তো তাদের সময় তো তারা যেভাবে অ্যাক্টিভিটিসগুলো করেছে, সেই হিসেবে তো প্রফেসর ইউনূস এবং উনি যেভাবে মানে বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে মানে এক্সপার্ট লোকগুলোকে এনে, অভিজ্ঞ লোকগুলোকে এনে, যদিও বেশি বয়স্ক হয়ে যাওয়ার কারণে হয়তো অতটা এনার্জেটিক না, আবার তারপরে মাথা তো তাদের কাজ করেছে। তো সেই তুলনায় তো আবার সময় পেলো বেশি, প্রায় 1.5 বছর। তো এই সময়ের মধ্যে আমরা যতটুকু মানে আরো তার চেয়ে বেশি চেয়েছিলাম, সেটা তো পাচ্ছি না। বরঞ্চ এই 16 বছরে 15 বছরে বাংলাদেশের রাজনীতি অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে, জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে খুব ইন্টারেস্টেড হয়ে গেছে। আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, বাংলাদেশ নিয়ে তাদের প্রচন্ড আগ্রহ, আমাদের ডানে বামে যারা আছে আর কি। তো এইরকম একটা সিচুয়েশন, তার মধ্যে তো আমাদের যে ফ্যাসিস্ট পতিত যে সরকার, তারা একটা দেশে যে আশ্রয় গ্রহণ করে আছে, এখন তাদের কি মোটিভ, তারা মুখে কি বলছে, কাজে কি করতে যাচ্ছে, এবং তারা তো ইচ্ছা করলে অনেক কিছু, ওই যেটা আমাদের ভেনিজুয়েলাতেই হলো ধরেন, হ্যাঁ। তো সেরকম, আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে প্রতিবেশী দেশের কথা, তাই নাকি? প্রতিবেশী দেশের কি উস্কানি আছে আমাদের এই নির্বাচন বা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি? উস্কানি আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, যদিও আমাদের দুইজনই আমাদের যে পার্শ্ববর্তী ইনফ্লুয়েন্সিয়াল দুইটা দেশেরই প্রতিনিধিরা এসে বা আমাদের বিএনপি নেতৃবৃন্দের সাথে দেখা করে গেছেন, কথা বলে গেছেন। তো এখন এগুলো সব ডিপ্লোম্যাটিক সেন্টেন্স, এগুলো থেকে তো আপনার ডিপ্লোম্যাটিক সেন্টেন্স থেকে তো কথা থেকে আপনি কিছু বুঝতে পারবেন না, কিন্তু ভিতরে কি আছে আমরা তো জানি না। তবে যেহেতু যারা যে দেশটি আমাদের এই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে বা করতেছে বা
সেই ক্ষেত্রে তাদের প্রতি তো আমাদের একটু একটু সংশয় সন্দেহ তো একটু আছেই যে ওনারা আসলে কি চাইছেন। না, আপনি যেটা বলছিলেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ওই আমাদের প্রতিবেশী দেশ থেকে এসে কথা বলে গেছে, হ্যাঁ, দুই দেশ থেকে আসছে। এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করবেন যে প্রতিবেশী দেশকে কিন্তু এই সরকারকে সহযোগিতা করছে কিনা এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। কারণ এই সরকারের প্রধান কিন্তু দেখা করতে একটা মিট করতে চেয়েছিল, সেটা সেই সুযোগটি কিন্তু পায়নি। আমরা যতদূর জেনেছি যে বিশেষ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রী যিনি এসেছিলেন, যে কথা বলতে চেয়েছিলেন, সেই সুযোগটা তাকে দেওয়া হয়নি। তো এটার মধ্যে তার মানে প্রতিবেশী দেশের সাথে এই সরকারের সম্পর্কটা এক ধরনের মানে আমরা মনে করি না যে খুব ভালো অবস্থানে আছে, যার কারণে কি এই আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা প্রভাব পড়েছে। হতে পারে তার কারণ হলো যে মানে ভিতরের ইনার স্টোরি গুলো তো আর আমরা জানি না। তবে যে আপনি যেটা বললেন, যেটা আমরা দেখতে যাচ্ছি যে একজন আমাদের দেশে এসেছেন একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী, তিনি এসে আমাদের দেশের সরকার প্রধানের সাথে, আমি জানি না, এটা তো পত্রপত্রিকা আসে না, হয়তো আপনার যেহেতু মিডিয়ার সাথে বা প্রেসের সাথে আপনার সম্পৃক্ত, সেই কারণে আপনার অনেক বেশি মানে ইনার স্টোরিগুলো আপনারা অফিসিয়ালি আনঅফিসিয়ালি জানতে পারেন। যদি এরকম হয়ে থাকে যে না উনি চেয়েছেন কিন্তু এটা হয়নি, তাহলে তো এটা তো অনেক সিগনিফিকেন্ট। তার কারণ একটা আপনি যে দেশে আসছেন সেই দেশের সরকার প্রধান, আপনি মানে আপনার দেশের সেকেন্ড ব্যক্তি আপনি যদি ধরে নেন, তো আপনি হোস্ট দেশে এসে তিনি যদি ইচ্ছা প্রকাশ করে থাকেন, সেটা যদি আপনি করে থাকেন, তাহলে তো ডেফিনেটলি খুব সিগনিফিকেন্ট এবং এটা একটা মেসেজ দেওয়ার মতো একটা কথা কম। এই সমস্ত কারণেই কিন্তু আমাদের মধ্যে যে আমাদের মহাসচিব সাহেব এবং অন্যান্য যারা আছেন তাদের মধ্যে যে সংশয়টা সৃষ্টি হয়েছে এই কারণে। আপনি তো আমরা যেটা জেনেছি যে আপনি তৃণমূল মডেলে এক ধরনের মেশার ক্ষমতা খুব বেশি পরিমাণে আছেন। আপনি এই প্রশাসন থেকে যাওয়ার পরে সাধারণ মানুষের সাথে নির্বাচনেরও একটা আমরা শুনেছিলাম যে আপনি নির্বাচন করবেন এবং জনগণের জন্য কাজ করতে চান। তৃণমূলের মানুষের ভাবনাটা কি এই মুহূর্তে, যদি আপনি একেবারে গ্রাম পর্যায়ে? হ্যাঁ, ধন্যবাদ। আমি তো আসলে কখনোই চিন্তা করি না, যদিও ছাত্র জীবনে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র থাকা অবস্থায় একটা ছাত্র দলের রাজনীতির সাথে আমি কিছুটা সম্পৃক্ত ছিলাম ওই চাকরিতে, আমার 6-7 বছর আর কি, আমার এই সার্ভিসে ঢোকার আগ পর্যন্ত। এরপর তো 7 BCS এ চাকরিতে আসার পরে, পুলিশ চাকরিতে আসার পরে রাজনীতির কথা ভাবিছিলাম, তখন ক্যারিয়ারিস্ট হয়ে গেছিলাম। তো সেই হিসাবে কিভাবে পুলিশে কিভাবে আমি সর্বোচ্চ পদে যাবো বা যাওয়ার সময় ওইভাবে চিন্তা করতাম। হঠাৎ করে 2009 সালে বিনা দোষে বিনা কারণে একটা মিথ্যা সাক্ষ্য না দেওয়ার কারণে আমাকে মামলা আসামি করা হলো। 21 আগস্টে মামলা আসামি করা হলো, চার্জশিট দেওয়া হলো, 8.5 বছর পলাতক থাকলাম, 3.5 বছর জেল কাটলাম। তারপর তো যাক, যেটা এখন স্কোয়াশমেন্ট হয়ে গেছে সুপ্রিম কোর্ট থেকে। আমার কথাটা হলো, যেটা আমি ব্যাকগ্রাউন্ডটা একটু টানলাম এই জন্য যে আমি যখন আমার যখন দুর্যোগগুলো হয়, তখন তো চাকরির সুবাদে তো বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, জাতীয় পার্টির সব নেতৃবৃন্দের সাথে তো মোটামুটি সর্বোচ্চ ব্যক্তিদের সাথে আমার যোগাযোগ ছিল কার্যপ্রদেশেই। আমি যখন তাদের কাছে কিছু বলতে গেছি যে আমাকে কেন এটা মিথ্যা কথা না বলার কারণে আমি এটা কেন মানে এইরকম, তো আমাকে সবাই বলতো, প্রত্যেকেই বলতেন যে ভাই আপনি তো কোনো অপরাধ করেন নাই, কিন্তু আপনার একটা সমস্যা তো রাজনৈতিক কারণে সমস্যা হয়েছে। তার মানে রাজনৈতিক কারণে আমার এই দুর্গতি হয়েছে, অন্য কোনো কারণে না। আর রাজনীতিটা এমন একটা জিনিস, আপনি একটা পার্টিকুলার ডিপার্টমেন্টে থেকে আপনি একটা ডিপার্টমেন্টকে হয়তো ভালো করার চেষ্টা করতে পারেন, কিন্তু সামগ্রিকভাবে আপনি পারবেন না। বা সামগ্রিকভাবে দেশের অর্থনীতি, শিক্ষা, যা যা কিছু আছে, এটা করতে হলে আপনাকে রাজনীতি দিয়ে করতে হবে, রাষ্ট্র দিয়ে করতে হবে, রাষ্ট্র পরিচালনা করে রাজনীতিবিদ। তো এইটা থেকে যখন চিন্তা করলাম, তাহলে পরে এই রাজনীতির কারণে যখন আমার মতো লোক, আমি শুধু একা না, আমি হয়তো একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছি, এই রাজনীতিটাকে ঠিক করা যায় কিনা সেই জন্যই পরে রাজনীতিতে আসা। এনিওয়ে, এই জন্য একটু বলে দিলাম আর কি। আসলে আমার রাজনীতিতে আসা প্ল্যান ছিল যে আমি নর্মালি চাকরি করতে পারতাম, 2020 সাল পর্যন্ত চাকরি করে আইজি হিসাবে রিটায়ারমেন্ট করার কথা, আমার এসপার মাই ক্যারিয়ার। আপনার এই জায়গাটাতে আমি আরেকটা প্রশ্ন যুক্ত করতে চাই। আপনি যেহেতু বললেন যে এই সময়টা এরকম হয়, এই সরকারটা আসার পর, এই সরকার যখন গঠিত হলো স্টুডেন্ট ছাত্র তাদের প্রতিনিধির মাধ্যমে এবং খুব স্মুথলি কাজ চলতেছিল, এই সময়টা এসে নানা জায়গায় আমরা দেখলাম যে আবারও কি মানে এই সময়টা এসে হঠাৎ করে 1.5 বছর পরে মনে হচ্ছে যে আবার বিচারহীনতার যুগে আমরা প্রবেশ করছি। এটা কি আপনার মনে হয়েছে? এটা হতে পারে, কারণ কি আমাদের তো যে একটা কথা আছে, 16 বছর আগে যাবে সিঁদুরে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, আমাদের মধ্যে আশঙ্কাটা আছে। মানে উইথ অল রেসপেক্ট অ্যান্ড রিগার্ডস আমি বলছি, আমি নিজেও একজন, আমি এখন পুলিশ অফিসারের চাইতে রাজনীতিবিদ হিসেবে নিজেকে পরিচিতি দিই এবং সেটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তারপরেও সত্য কথা একটা বলবো, যদি এটা খুব রাজনীতিবিদদের প্রতি কিন্তু সাধারণ মানুষের কনফিডেন্স, আস্থা ঠিক অতটুকু নাই যতটুকু হওয়া উচিত ছিল বা দরকার ছিল, এটা বাস্তবতা। তো সেই কারণে রাজনীতি ছাড়া আপনি দেশে একটা গণতান্ত্রিক দেশে একটা গণতন্ত্র আপনি কিছুই করতে পারবেন না রাজনীতি ছাড়া। একদিন আপনি নর্থ কোরিয়া, চায়না, রাশিয়া হয়ে যান, সেটা অন্য জিনিস, আমি যেটা বলবো সেটাই করতে হবে, মানতে হবে। কিন্তু সেটা আমাদের দেশে হবে না, বিকজ আমাদের দেশে গণতন্ত্রের চর্চা 47-এর পর থেকে
71-এর পর থেকে যখনই হতে হতে আমরা এখন আর কিছু পারি আর না পারি, আমাদের দেশের জনগণ কিন্তু গণতন্ত্রের ব্যাপারে খুব বেশি কনসার্ন। আপনি যেটা বলছেন যে তৃণমূল পর্যায়ে এরা আসলেই চায় যে একটা ভালো দেশ হোক, একটা সুষ্ঠুভাবে তারা চলতে তাদের চাওয়া পাওয়া খুবই কম। এবং বাংলাদেশের একটা ইয়েটি ছিল, আমাদের এত সুন্দর একটা জাতি পৃথিবীর অন্য কোথাও নাই। কেন? আমরা একটা ইউনিফাইড নেশন। আপনি 18 কোটি বা 20 কোটি মানুষের এক মানে ধর্মটা তো একটা কালচার আমাদের দেশে এখানে হয়েছে। এছাড়া আপনি বর্ণ, খাওয়া দাওয়া, চলাফেরা, কাপড় চোপড়, পরিবেশ পরিস্থিতি, কালচার সংস্কৃতি সব একরকম। মালয়েশিয়ার মতো একটা দেশ, আমাদের সাথে 3 ভাগের 1 ভাগ লোক, তারপর 3টা আছে এথনিক, মালয় আছে, আপনার তামিল আছে এবং ওই চাইনিজ আছে। কিন্তু আমাদের এরকম এটি কিন্তু আমাদের সবচেয়ে বড় অ্যাসেট। এটা আমরা আমাদের আইন শৃঙ্খলা যে আমরা এখন রক্ষা করতে পেরেছি, এটা কিন্তু বিকজ অফ দ্যাট, বিকজ আমাদের মধ্যে যে পারস্পরিক যে সোশ্যাল বন্ডেজ এবং ফেলো ফিলিংস, এটা পৃথিবীর কোথাও আমি দেখি নাই। আমি অনেক দেশে করছি। তেমন ওনারা অ্যাকচুয়ালি দেশে, আমাদের দেশের অ্যাসেটই হলো জনগণ, এবং তারা সবসময় দেশে ভালো চায় এবং তারা দিতে চায়, নিতে চায় না। বিশেষ করে আপনি আমাদের যদি আপনার ওয়েজ আর্নারদের কথা চিন্তা করেন, প্রবাসীদের কথা, প্রায় 2 কোটির মতো আমাদের আছে। ওরা তো আমাদের দেশ থেকে অক্সিজেন পানিও নেয় না, বা আমাদের এখানে তাদের কোনো অন্য কিছু বর্জ্য ত্যাগ করে না, বাট শুধু দিয়েই যাচ্ছে। 2 কোটি ইজ নট এ ম্যাটার অফ জোক। এটা পৃথিবীর অনেক দেশে 2 কোটি লোকই নাই। তো এদের জন্য আসলে আমরা ভেরি সরি টু সে যে আমরা আসলে খুব কমই চিন্তা করি। তো চিন্তা হয়তো করতে হবে, চিন্তা না করলে আমাদের অস্তিত্ব থাকবে না। এবং আমি নিজেও চেষ্টা করবো যদি আমি কখনো সুযোগ পাই করার, এবং অন্যান্য সকল রাজনীতিবিদদেরকে বলবো যে আপনারা এমন ভাবে কাজ করেন। আপনি হয়তো বলবেন যে আমি করে যাচ্ছি, কিন্তু আপনি যেটা করছেন, আপনি যাদের উদ্দেশ্যে করছেন, তা যদি পারসেপশনটা যদি তাদের আপনার প্রতি পজিটিভ না হয়, আপনি যত ভালো কাজই করেন, আপনি যাদের জন্য করবেন, তারা যদি মনে করেন যে না আমার জন্য কাজ করতেছে, উল্টা করতেছে, তাহলে তো আপনি যত ভালো কাজই করেন, আপনি আপনার ওই কনফিডেন্সটা আপনি পাবেন না। তো সেই কারণে তাদেরকে আস্থায় আনার জন্য আপনাকে যা যা করা দরকার, আমি প্রত্যাশা করি যে সবাই মানে যে যত বেশি সিনিয়র রাজনীতিবিদ, তার ততটাই বেশি দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ প্রিয় অতিথি, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে এই নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনটিকে আদৌ সুষ্ঠু মতো হবে কিনা, পুলিশের ভূমিকা কি, এটা নিয়ে আগামী পর্বে আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। এই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।